নমস্কার। আজকে আমি দর্শনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা নীতিবিদ্যা নিয়ে আলোচনা করব, ক্লাসের মতো করে আর কি, আমার নবাগত একাদশের ছাত্রছাত্রীদের জন্য। আমি শুরু করি। নীতিবিদ্যা, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এথিক্স, সেই এথিক্স শব্দটা কোথা থেকে এসছে বললেই খানিকটা আমরা নীতিবিদ্যা সম্পর্কে জানতে পারবো। এথিক্স এসছে গ্রিক শব্দ, আবার সেই গ্রিক শব্দতেই ফিরে যাচ্ছি, গ্রিক শব্দ ইথস থেকে। ইথস মানে হচ্ছে বাংলা করলে, ইথসের বাংলা করলে দেখা যাচ্ছে চরিত্র, ক্যারেক্টার। তো চরিত্রটা কার সঙ্গে সম্পৃক্ত না, আমাদের অভ্যাস, আমাদের রীতিনীতি অর্থাৎ কাস্টম, হ্যাবিট, এগুলোর সঙ্গে সম্পৃক্ত বা সম্পর্ক যুক্ত। তার মানে ইথস কথাটার মধ্যে দিয়ে এটাই চলে আসছে, ওই সেই আমাদের অভ্যাস, আমাদের আচরণের রীতিনীতি ইত্যাদিগুলো চলে আসছে। এবার এই এথিক্স শব্দটা তো ইথস থেকে পেলাম, আবার এই নীতিবিদ্যাকে মরাল ফিলোসফিও বলা হয়। মরাল ফিলোসফির এই মরাল শব্দটা, এটা এসছে ল্যাটিন শব্দ মোর্স থেকে, MORES। তার অর্থ হচ্ছে অভ্যাস বা রীতিনীতি ইত্যাদি, অর্থাৎ আমাদের আচরণের অভ্যাস বা রীতিনীতি ইত্যাদি নিয়ে আলোচনা করে মরাল ফিলোসফি বা নীতিবিদ্যা। তাহলে আমরা যদি এক কথায় নীতিবিদ্যার এই যে ব্যুৎপত্তিগত অর্থটা যেটা পেলাম, অর্থাৎ নীতিবিদ্যার এথিক্স ইংরেজি প্রতিশব্দ বা মরাল ফিলোসফি, এগুলো বলতে আমরা কি পেলাম? না, এগুলো বলতে আমরা পেলাম এইটুকুই, যে নীতিবিদ্যা হলো মানুষের অভ্যাস বা রীতিনীতি সম্পর্কীয় বিদ্যা বা বিজ্ঞান। ঠিক আছে? কিন্তু আমি এটাতে ঠিক তোমাদের সন্তুষ্ট করতে পারলাম বলে মনে হচ্ছে না। তাই আমরা নীতিবিদ্যার একটা সংজ্ঞা বের করি, এই সংজ্ঞাটাকে বিশ্লেষণ করব আস্তে আস্তে, তাহলেই দেখবেন নীতিবিদ্যাও পরিষ্কার হয়ে গেছে। যেটুকুন বলে এলাম সেটুকু হলো কি না, নীতিবিদ্যা বলতে বললাম যে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে নীতিবিদ্যার এথিক্স। এথিক্স এসছে ইথস থেকে। ইথস বলতে ক্যারেক্টার মানে চরিত্র, আমাদের অভ্যাস, রীতিনীতি ইত্যাদি বোঝায়। আর কি বললাম না, নীতিবিদ্যাকে আবার মরাল ফিলোসফিও বলা হয়। মরাল শব্দটা আর কি, মরাল ফিলোসফির মরাল শব্দটা মোর্স থেকে এসছে, ল্যাটিন শব্দ মোর্স থেকে এসছে। মোর্স বলতেও সেই MORES, সেই মোর্স বলতেও কিন্তু আমরা ওই অভ্যাস, রীতিনীতি ইত্যাদিকে বোঝাই। তাই আমরা সেই অর্থে বললাম কি, যার নীতিবিদ্যা হচ্ছে মানুষের অভ্যাস বা রীতিনীতি সম্বন্ধীয় বিদ্যা বা বিজ্ঞান। কিন্তু এটা নীতিবিদ্যার ঠিক সংজ্ঞা বলে আমি মনে করছি না। তাহলে নীতিবিদ্যার একটা সংজ্ঞা দিই, কি বলা যেতে পারে? নীতিবিদ্যা হলো সমাজে বসবাসকারী, নীতিবিদ্যা হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণের আদর্শনিষ্ঠ বিজ্ঞান। দেখো, এবার আবার বলছি, নীতিবিদ্যা হলো সমাজে বসবাসকারী মানুষের আচরণের আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তাহলে এবার পুরো সংজ্ঞাটাতে যদি যাই, তাহলে নীতিবিদ্যা হলো সমাজে বসবাসকারী মানুষের আচরণের আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যে বিজ্ঞান মানুষের আচরণ উচিত না অনুচিত, ভালো না মন্দ, ন্যায় না অন্যায় বা অনুরূপভাবে বিচার করে। তাহলে এই হলো সংজ্ঞাটা। তাহলে এই সংজ্ঞাটাকে যদি আমরা একটু স্টেপ বাই স্টেপ মানে ক্ল্যারিফিকেশন করি, তাহলেই দেখবে নীতিবিদ্যাটা বুঝতে আরো সোজা হয়ে যাবে। সংজ্ঞাটাকে যদি আমি আরেকবার এক টানা বলে দিই, কি বললাম না, নীতিবিদ্যা হলো সমাজে বসবাসকারী মানুষের আচরণের আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যে বিজ্ঞান মানুষের আচরণ উচিত না অনুচিত, ন্যায় না অন্যায়, ভালো না মন্দ বা অনুরূপভাবে বিচার করে। তাহলে এবারে একটু একটু করে ভাঙি। আমি একটু আগে কিসের ওপর বারবার জোর দিলাম? সমাজে বসবাসকারী মানুষের আচরণ নিয়ে আলোচনা করে নীতিবিদ্যা। তার মানে সমাজের বাইরে যারা, সমাজের বাইরে বলতে বর্বর অসভ্য মানুষ যারা এখনো সামাজিক হয়ে উঠতে পারেনি, সেই মানুষের আচরণ নিয়ে কিন্তু নীতিবিদ্যা আলোচনা করে না। নীতিবিদ্যা আলোচনা করে সমাজে বসবাসকারী মানুষের আচরণ নিয়ে, তার আচরণের ভালো মন্দ ইত্যাদি নিয়ে আলোচনা করে। এটা তাহলে সমাজে বসবাসকারী কথাটাকে ব্যাপার বোঝাতে পেরেছি, তাই না? এবার আসছে আচরণ। আচরণ বলতে এখানে কি বোঝানো হচ্ছে?
আচরণ বলতে বোঝানো হচ্ছে ঐচ্ছিক ক্রিয়াকে, অর্থাৎ মানুষ যেটা ইচ্ছে করে কোনো কাজ করছে, মানুষের ইচ্ছেতে যে কাজটা কর্মটা সাধন হচ্ছে, ইচ্ছে করলে মানুষ সেই বা লোকেরা সেই কর্মটা সাধন থেকে বিরতও থাকতে পারে। অর্থাৎ মানুষের ইচ্ছেতে যে কর্মটা সাধিত হচ্ছে সেই কর্মটার ভালো মন্দ ইত্যাদি নিয়ে আলোচনা করে। কেন না, যে কর্মটা সাধিত হচ্ছে সে কর্মের জন্য, যে কর্মটা করছে যে, সে তার জন্য দায়বদ্ধ, আর দায়বদ্ধ বলেই তো তার কর্মটার ভালো মন্দ, উচিত অনুচিত, ন্যায় অন্যায় নিয়ে আমরা আলোচনা করি। তাহলে ঐচ্ছিক ক্রিয়া, ঐচ্ছিক ক্রিয়া নিয়ে আলোচনা করে নীতিবিদ্যা। এখানে আরেকটা শব্দ যোগ করতে হবে, ঐচ্ছিক ক্রিয়ার মধ্যে কিন্তু অভ্যাসসাধ্য ক্রিয়াও কিন্তু নীতিবিদ্যার আলোচ্য বিষয়। এই জায়গাটুকু একটু মনে হয় বলার আরেকটু ক্লিয়ারলি এক্সপ্লেন করার দরকার আছে। সেটা কি না, ঐচ্ছিক ক্রিয়া অর্থাৎ যেটা আমরা ইচ্ছে করলে করি, বা আমরা সেখান থেকে বিরতও থাকতে পারি যে না, এই কাজটা আমরা করব না, এরকম করতে পারি। এর সঙ্গে যোগ হলো কি অভ্যাসসাধ্য ক্রিয়া। যেমন আমি তোমাদের খাতায় লেখার জন্য নয়, বোঝার জন্য বলছি। যেমন ধরো তুমি ঠিক করলে যে পড়াশোনা, পরীক্ষাটা কাছে এসে গেছে, আমাকে সকালে উঠে পড়তেই হবে, সকালে উঠে না পড়লে আমি ঠিকমতো তৈরি করতে পারবো না। এবার তুমি কি করলে না, ভোরবেলা উঠে তুমি পড়াশোনা শুরু করলে। এবার প্রথম দিন তুমি ইচ্ছে করে উঠলে, পড়াশোনা শুরু করলে, এই যে অভ্যাসটাকে তৈরি করতে চেষ্টা করলে, তারপর তোমার আস্তে আস্তে সেটা অভ্যেসে দাঁড়িয়ে গেল। এটা ভালো অভ্যেস, তাই না? তুমি ভালো একটা অভ্যেস তৈরি করে ফেললে তোমার ইচ্ছের মধ্যে দিয়ে। তাহলে অভ্যাসজাত ক্রিয়াটা আমাদের ঐচ্ছিক ক্রিয়ার মধ্যেই পড়ছে। আমি ইচ্ছে করেই তো সেই অভ্যাসটা তৈরি করলাম। আবার কিছু মানুষ বদ অভ্যাসও তৈরি করে, যেমন কাউকে দেখলে হয়তো চোখ পিটপিট করছে, তুমিও হয়তো চোখ পিটপিট করা একবার অভ্যেস শুরু করে দিলে, দেখা গেল তুমি তারপর থেকে আর বেরিয়ে আসতে পারছো না, ওই অভ্যেসটা তোমার দাঁড়িয়ে গেছে, চোখ পিটপিট করছো। হতে পারে তো। তার কাজেই অভ্যাসটা আমরা চেষ্টা করব সবসময় ভালো অভ্যাস তৈরি করার, এবং সেটা আমার ঐচ্ছিক ক্রিয়ার মধ্যে দিয়েই তৈরি হবে। আমি ইচ্ছে করব তবে তো আমি অভ্যাসে পরিণত করব, আমার মানে অভ্যাসটা আমার তৈরি হবে, তাই না? তাহলে নীতিবিদ্যা কী নিয়ে আলোচনা করে না, আমাদের ঐচ্ছিক ক্রিয়া। একটু আগে আচরণ সম্পর্কে বলছিলাম না, কেমন আচরণ না, ঐচ্ছিক আচরণ, ঐচ্ছিক যে আচরণ এবং অভ্যাসজাত যে ক্রিয়াগুলো বা কর্মগুলো, সেগুলো নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে। অনৈচ্ছিক ক্রিয়া নিয়ে কিন্তু নীতিবিদ্যা আলোচনা করে না। এখানে তোমার মনে প্রশ্ন জাগতে পারে, অনৈচ্ছিক ক্রিয়া বলতে আপনি কি বোঝাচ্ছেন? ধরো তোমার হাত থেকে, তুমি হয়তো কোনো কাজ করছো খুব মন দিয়ে, দেখা গেল হাত থেকে ডিশটা পড়ে গেল, ভেঙে গেল। তুমি তো ইচ্ছে করে ডিশটা ভাঙুনি, তাই না? তো এটা অনৈচ্ছিক ক্রিয়া। আবার ধরো আমি তোমাকে বলি, খাতায় লেখার জন্য নয়, বোঝার জন্য বলছি, আমি বিশেষ করে ছাত্রদেরকে বলছি। ধরো হয়তো ফুটবলের মাঠে গেছো, তোমার দল খেলছে, গোলের কাছাকাছি এসে গেছে তোমার দল, তুমি তখন বলছো গোলে মার, গোলে মার, কি করে গোলটা করা যায়, গোলে মার। হয়তো সেও গোলের দিকে শট করেছে, তুমিও এত উত্তেজিত যে তোমার পাটা ছিটকে গিয়ে সামনের ভদ্রলোকের গায়ে বা পিঠে লেগেছে। তিনি ঘুরে তোমার দিকে তাকালেন, তুমি বলে কিছু মনে করবেন না, আমার লেগে গেছে। তাহলে তোমার এটা ইচ্ছে করে তুমি ভদ্রলোকের গায়ে পাটা মারুনি, তাই না? তোমার ওটা হয়ে গেছে। বা ধরো তোমার মুখের কাছে একটা মৌমাছি, বড় মৌমাছি চলে এসছে, তুমি হাতটাকে হঠাৎ সরিয়েছো। তুমি হয়তো ট্রেনে যাচ্ছ, হাতটাকে হঠাৎ সরিয়েছো, তোমার পাশের ভদ্রলোকের নাকে গিয়ে লাগলো, নাকটা হয়তো বেশ খানিকটা ব্যথা পেলেন তিনি, তুমিও দুঃখিত হলে যে কিছু মনে করেন না, লেগে গেল, সামনে মৌমাছিটা চলে এসছে, তো আমি হাতটা সরাতে গেছি। তাহলে এটা অনৈচ্ছিক ক্রিয়া। আমি ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এই অনৈচ্ছিক ক্রিয়া নিয়ে কিন্তু নীতিবিদ্যা আলোচনা করে না। নীতিবিদ্যা কেবলমাত্র ঐচ্ছিক ক্রিয়া এবং তার সঙ্গে অভ্যাসগত ক্রিয়া নিয়ে আলোচনা করে। তাহলে আমাদের সংজ্ঞাটা দেখো ঠিক হচ্ছে কি না। আমি একটু আগে বলেছি নীতিবিদ্যা হলো সমাজে বসবাসকারী, আমি বলেই দিলাম ব্যাপারটা, সমাজে যারা বাস করেন তাদের আচরণ নিয়ে আলোচনা করে। আচরণ বলতে কি বুঝলাম আমরা? আচরণ বলতে বললাম ঐচ্ছিক ক্রিয়া, যেটা যে কাজটার জন্যে মানুষটি দায়বদ্ধ, যে হ্যাঁ আমি এটা করলাম, তার জন্য আমার ভালো হতে পারে, মন্দ হতে পারে, তার জন্য সে দায়বদ্ধ, সেই ঐচ্ছিক ক্রিয়া এবং স্বাভাবিকভাবে অভ্যাসজাত ক্রিয়া নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে, অনৈচ্ছিক ক্রিয়া নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে না। এবার আমি বলেছিলাম আদর্শনিষ্ঠ বিজ্ঞান। তোমার মনে প্রশ্ন, আদর্শনিষ্ঠ বিজ্ঞানটা, ওটা তো ক্লিয়ার করা হয়নি। ওটা বললেই দেখবে আরও খানিকটা নীতিবিদ্যা সম্পর্কে আমরা বুঝে যাব। আদর্শনিষ্ঠ বিজ্ঞান হচ্ছে নর্মেটিভ সায়েন্স, অর্থাৎ যে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বস্তুনিষ্ঠ বিজ্ঞান, মানে অবজেক্টিভ বা বর্ণনামূলক বিজ্ঞান, ডেসক্রিপটিভ সায়েন্সের থেকে পৃথক।
বর্ণনামূলক বিজ্ঞান বা বস্তুনিষ্ঠ বিজ্ঞানটা কি করে না, বিষয়টা যা তাকে শুধু ব্যাখ্যা করে, বর্ণনা করে। কিন্তু নীতিবিদ্যা তা করে না। নীতিবিদ্যা আমাদের কি করা উচিত, আমার কোন আদর্শে আমার কাজটা ভালো না মন্দ সেটা বিচার করার সেই মানসিকতাটা তৈরি করে দেয় আমার ভেতরে, যে আমি এই কাজটা আমি ঠিক করছি কিনা বা এই কাজটা আমি ভুল করছি কিনা। নিজেদের মধ্যেই সেই বিচারটা আসে একটা আদর্শের ভিত্তিতে। সেই আদর্শ ভিত্তিতে আসে বলেই নীতিবিদ্যা হচ্ছে আদর্শনিষ্ঠ বিজ্ঞান। বস্তুনিষ্ঠ বা বর্ণনামূলক, অর্থাৎ যার শুধু বিষয়টা কি সেটা বর্ণনা করে তা নয়, বরং আমার কি করা উচিত, কোনটা উচিত নয়, এইটা বুঝিয়ে দেয়। ধরো, এটাও আমি একটা বোঝানোর জন্য বলি। তুমি বসে আছো, দেখছো একটা ভিখিরি বসে আছে তোমারই খানিকটা দূরে, সে একটা বাটি হাতে বসে আছে কিছু ভিক্ষে পাওয়ার আশায়। তুমি দেখছো পর পর মানুষ যাচ্ছে, একটা করে হয়তো টাকা, মানে কয়েন আর কি, কয়েনগুলো তার বাটিতে ফেলছে। তোমার ভালো লাগছে যে বাহ, এটা তো ভালো ভালো কাজ, এটা ভিক্ষেটা দিচ্ছে, মানুষটা খেয়ে বাঁচবে। পাশাপাশি দেখলে একটা লোক চলে এলো, মুখ চোখ বিরক্ত হয়ে, হয়তো সে কোনো কারণে বিরক্ত ছিলই, তার কাছে যেই ভিখিরিটা ভিক্ষে চেয়েছে সেই সব দেখা গেলো একটা কয়েন নিয়ে টাকাস করে এমন ছুঁড়লো যে ভিখিরিটার কপালটা কেটে গেল। টাকাটা সে পেলো ঠিক কথাই, কিন্তু কপালটা কেটে গেল। তোমার কি মনে হবে যে কোন আচরণটা ভালো? এতক্ষণ যারা দিয়ে যাচ্ছিল তার বাটিতে পয়সাগুলো, সেটাই আচরণটা ভালো। হ্যাঁ, একটা আদর্শ তো আমাদের সামনে আমাদের স্বাভাবিকভাবেই তৈরি হয়ে যায়। তো সেটাকে নীতিবিদ্যা আরও পরিশীলিত করে, আরও সুনির্দিষ্ট করে, তাই না? তা আমাদের ভেতরে আদর্শটা তৈরি করে দেয়, ভিতটা তৈরি করে দেয় নীতিবিদ্যা। তো এবার তোমার ওইটা কি মনে হলো যে এই লোকটা এইরকমভাবে পয়সাটা দিল, লোকটার মাথাটা কেটে গেল, তুমি হয়তো এগিয়ে গিয়ে তাকে একটা কোনো তোমার রুমালটা ছিঁড়ে তার কপালের রক্তটাকে বন্ধ করলে, তাই না? তাহলে এই কাজটা তোমার নিশ্চয়ই ভালো লাগলো না। তাহলে ভালো লাগলো না, কেন লাগলো না? না, তোমার ভেতরে একটা আদর্শ আছে, সেই আদর্শটা তৈরি করে দিয়েছে নীতিবিদ্যা। নীতিবিদ্যাই আমাদের আদর্শটা ঠিক করে দেয় যে কোনটা ভালো কোনটা মন্দ। ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগে যে কোন কাজটা তাহলে উচিত বা কোন কাজটা অনুচিত, এই নিয়ে দার্শনিকরা কি বলছেন। এই নিয়ে কিন্তু দার্শনিকরা পুরোপুরি ঠিক মানে একমত হতে পারেননি। আমি বলি, যেমন আত্মসুখবাদী দার্শনিকরা বলছেন যে কাজটা আমার পক্ষে ভালো সেটাই ভালো, যে কাজটা আমার পক্ষে ভালো নয়, আমাকে সুখ দেয় সেটা ভালো, আর যে কাজটা আমাকে দুঃখ দেয় সে কাজটা ভালো নয়। আত্মসুখবাদীরা বলছেন যে কাজটা আমার ক্ষেত্রে সুখদায়ক সেটাই ভালো কাজ, আমার ক্ষেত্রে দুঃখদায়ক সে কাজ ভালো না। আমি কি জানছি না কোন কাজটা উচিত বা কোন কাজটা ভালো, এর সম্পর্কে দার্শনিকরা কি বলছেন। আত্মসুখবাদীদের কথা শুনলাম। পরসুখবাদী, যেমন যদি বলি বেনথাম, মিল, এই পরসুখবাদী দার্শনিকরা কি বলছেন? যে কাজটা সকলের বা সর্বাধিক লোকের ক্ষেত্রে সর্বাধিক সুখদায়ক, সেই কাজটাই ভালো কাজ। পরসুখবাদী বেনথাম, মিলরা বললেন। আবার পাশাপাশি বিচারবাদী কান্ট বলছেন যে সদিচ্ছা নিয়ে, ভালো ইচ্ছে নিয়ে যে কাজটা, মানে সদিচ্ছা প্রসূত যে কাজ আমরা করি সেটাই হচ্ছে ভালো কাজ বা উচিত কাজ। পাশাপাশি পূর্ণতাবাদী হেগেল, তিনি আবার কি বললেন? তিনি বললেন যে না, যে কাজটার মধ্যে দিয়ে আমার আত্মোপলব্ধি হয়, অর্থাৎ আমি যে কাজটার মধ্যে দিয়ে নিজেকে চিনতে পারি, নিজেকে জানতে পারি, সেই কাজটাই হচ্ছে ভালো কাজ। পূর্ণতাবাদী হেগেল বললেন। তাহলে আমরা দেখলাম আত্মসুখবাদীরা বলছেন নিজের পক্ষে যেটা সুখদায়ক সেটা ভালো কাজ। পরসুখবাদীরা বলছেন, যেমন বেনথাম, মিলের কথা বললাম, তারা বলছেন সকলের ক্ষেত্রে, বেশ কিছু লোকের ক্ষেত্রে যেটা ভালো সেটাই ভালো কাজ, সর্বাধিক লোকের ক্ষেত্রে সেটাই ভালো কাজ। আবার কান্ট বললেন, বিচারবাদী দার্শনিক কান্ট বললেন যে যেখানে আমরা সদিচ্ছা দিয়ে, আমার কোনো ভালো ইচ্ছে নিয়ে যে কাজটা করি সেটাই ভালো কাজ। পাশাপাশি পূর্ণতাবাদী হেগেল বললেন যে কাজটার মধ্যে দিয়ে আমরা আমাদেরকে, অর্থাৎ আমার ভেতরটাকে আমি জানতে পারি, আমার ভেতরকে আমি চিনতে পারি, জানতে পারি, মানে আত্মোপলব্ধি করতে পারি যে কর্মের মধ্যে দিয়ে, সেই কাজটাই ভালো। তাহলে এতগুলো আলোচনার মধ্যে দিয়ে আমরা জানলাম যে দার্শনিকরা ঠিক পুরোপুরি কোন কাজটা উচিত অনুচিত এ নিয়েও কিন্তু একমত হতে পারেননি। এবার একটা প্রশ্ন
নীতিবিদ্যার মধ্যে আসে, নৈতিকতাবাদের মধ্যে আসে, সেটা কি না, সেটা হচ্ছে যে এমন কোনো শাশ্বত, সুচিরস্থায়ী, সার্বিক কোনো মানে উচিত অনুচিত আছে কিনা, যেটা আমাদের সকলের ক্ষেত্রেই এক, অর্থাৎ আমরা সবাই সেটাকে এক বাক্যে স্বীকার করে নেব যে এটাই আমাদের করা উচিত, এটা আমাদের করা উচিত নয়, এরম কোনো রকম শাশ্বত কোনো নীতি আছে কিনা। হ্যাঁ, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দার্শনিকদের দুটো ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে সাপেক্ষ নৈতিকতাবাদ, আর একটা নিরপেক্ষ নৈতিকতাবাদ। সাপেক্ষ নৈতিকতাবাদীরা বলছে না না, এরম কোনো শাশ্বত নীতি নেই যার ভিত্তিতে আমাদের কোনো কাজ উচিত বা অনুচিত, সবাই স্বীকার করে নেবে। দেশে ভেদে, অর্থাৎ এক এক দেশে এক এক রকম নীতি আছে, নৈতিকতা আছে, কাল ভেদে এক এক কালে এক এক রকম নৈতিকতা রয়েছে। আবার ব্যক্তিভেদেও, মানে আমি একরকম আচরণ করাটাকে ভালো মনে করছি, আর একজন আমার সে আচরণটাকে অনুচিত মনে করে সে আর যে কাজটা করছে সেটা ভালো মনে করতে পারে। অর্থাৎ দেশ ভেদে, কাল ভেদে, ব্যক্তিভেদে এরকম কোনো শাশ্বত নীতি বলে কিছু নেই। পাশাপাশি একটু আগে বলেছি নিরপেক্ষ নৈতিকতাবাদ। নিরপেক্ষ নৈতিকতাবাদ মানে অ্যাবসলিউট মরালিটি যারা পক্ষপাতী, তারা বললেন না না, একটা শাশ্বত, সুনির্দিষ্ট বা সুচিরস্থায়ী সার্বিক একটা শাশ্বত নীতি আছে, যে নীতিটা সব দেশে, দেশভেদেই হোক সব দেশে, কালভেদেই হোক সব কালে, ব্যক্তিভেদেই হোক সব ব্যক্তির কাছেই কিন্তু সেটা এক। অর্থাৎ সবাই সেই নীতি অনুসারেই কোনো কাজকে ভালো বা মন্দ বলে। আর এই শাশ্বত নীতিকেই কি বলবো, শাশ্বত নীতির স্বরূপটা অনুধাবন করাই হচ্ছে নীতিবিদ্যা বা এই এথিক্সের বা মরাল ফিলোসফির কাজ। এই শাশ্বত নীতিকেই বলা হচ্ছে হায়েস্ট গুড বা সামাম বোনাম, অর্থাৎ পরম কল্যাণ। এই পরম কল্যাণের স্বরূপ নিরূপণ করাই হচ্ছে নীতিবিদ্যার কাজ। কিন্তু নীতিবিদ্যা তার সঙ্গে এটাও বলছেন যে এই পরম কল্যাণকে কিন্তু আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে দেখতে পাই না। তাহলে আমরা কিসের মাধ্যমে দেখতে পাই না, সজ্ঞা বা ইনটুইশনের মাধ্যমে। আমি আগের এপিসোডে বা আগের ভিডিওতেও বলেছিলাম, সজ্ঞা বা ইনটুইশন কথাটা সব জিনিসকে যে আমরা ইন্দ্রিয়ের মাধ্যমেই দেখতে পাবো তার মানে নেই। আমরা সজ্ঞা বা ইনটুইশনের মাধ্যমেও আমরা পরম কল্যাণকে খুঁজে পেতে পারি। ঠিক আছে, কিন্তু এইবার আরেকটা ছোট্ট অংশ থেকে গেল যে তাহলে নীতিবিদ্যার সঙ্গে দর্শনের সম্পর্কটা কি। আমি এই যে লাস্ট লাইনটা বললাম যে পরম কল্যাণের আদর্শকে বা পরম কল্যাণের স্বরূপকে চেনাই বা নিরূপণ করাই হচ্ছে নীতিবিদ্যার কাজ, এই কথাটার মধ্যে দিয়েই কিন্তু আমি নীতিবিদ্যা দর্শনের কতটা কাছের, কতটা তার গুরুত্বপূর্ণ শাখা সেটাই প্রমাণ করে দিতে পেরেছি। আমি একটু বলি, দর্শন সত্য শিব, সুন্দর শিব মানে পরম কল্যাণ। তাহলে দর্শন সত্য শিব বা পরম কল্যাণ এবং সুন্দর নিয়ে আলোচনা করে। সত্য নিয়ে তো আগের দিনই বলেছি যে তর্কবিদ্যা দর্শনের সেই অংশটা নিয়ে আলোচনা করে, সত্যকে জানার চেষ্টা করে, সত্যকে বোঝার চেষ্টা করে এবং আমাদেরও বোঝানোর চেষ্টা করে, একটা পথ দেখায় সত্যকে কি করে আমরা পাবো। আর নীতিবিদ্যা কি করে না, ওই গুড বা গুডনেস আর কি, ওই গুডনেস বা মানে শিব বা পরম কল্যাণ নিয়ে আলোচনা করে। তাহলে দর্শনের সত্য শিবম, আমি একদিন বলছিলাম সত্যম শিবম সুন্দরম, বা সত্য শিব বা পরম কল্যাণ এবং সুন্দর নিয়ে আলোচনা করে দর্শন। তাহলে দর্শনের এই যে মাঝের অংশটা, অর্থাৎ গুডনেস বা শিব বা পরম কল্যাণ, এই নিয়ে আলোচনা করছে কে, নীতিবিদ্যা। খুব স্বাভাবিক, তাহলে খুব স্বাভাবিকভাবেই বলতে পারা যায় তাহলে নীতিবিদ্যা দর্শনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত অপরিহার্য একটা শাখা হচ্ছে দর্শনের এই নীতিবিদ্যা। দেখো কতটুকুন বোঝাতে পারলাম। এবার তোমরা বাড়িতে একটু বইটাকে দেখবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। আর সামান্য একটু অংশ থাকলো সমাজ দর্শন, সেটা আমি দেখছি যেদিনকে পারবো বুঝিয়ে দেবো। এর মধ্যে আশা করি তোমাদের বিদ্যালয় খোলার মুখে এসে যাচ্ছে, তবুও আবার সেপ্টেম্বরটা তোমাদের
ছুটির মধ্যেই হয়তো থাকতে পারে, যাই হোক সেটা সরকার যেটা বুঝবেন সেটা সেই মতোই করবেন। তো তারপরে আমি এর মধ্যে দেখছি সমাজ দর্শনটা যতটুকু পারি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে?